নমস্কার, আমি সুমন। ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলের নতুন একটা এপিসোডে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। যে কোনো দেশের জন্য অর্থনীতি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। শান্তির সময় উন্নয়ন হোক বা যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি, সব কিছুর জন্য কিন্তু অর্থনীতির একটা বড় ভূমিকা থাকে। জনজীবন বা বলতে গেলে দেশের উন্নয়নের জন্য উন্নয়ন যে যোগ্য করা হচ্ছে বা যুদ্ধের জন্য বিভিন্ন রকম অস্ত্র নির্মাণ, ক্ষেপণাস্ত্র নির্মাণ, সব কিছুর জন্য কিন্তু অর্থনীতির একটা পোক্ত ভিত খুবই থাকা জরুরি। প্রথম বিশ্বযুদ্ধের 20 বছরের মধ্যেই জার্মানি হিটলারের নেতৃত্বে নতুন করে আরেকটি বিধ্বংসী যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এ যাবৎকালে মানব ইতিহাসের এখনও পর্যন্ত সবথেকে বিধ্বংসী যুদ্ধ কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর বিজয়ী শক্তিগুলির সাথে জার্মানির সঙ্গে ভার্সাই চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিটি ছিল জার্মানির পক্ষে চূড়ান্ত অপমানজনক এবং ভার্সাইয়ের যে চুক্তির শর্ত জার্মানি কোনো দিনও মনে প্রাণে মানতে পারেনি, স্বীকার করতে পারেনি। যুদ্ধের পর ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানির বহু অঞ্চল মিত্র শক্তিগুলিকে দিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি বিভিন্ন রকম অর্থনৈতিক এবং সামরিক চুক্তি জার্মানির উপর চাপানো হয়। তার সঙ্গে জার্মানির যে নতুন প্রজাতান্ত্রিক সরকার তা গঠন হলেও আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব এবং একটি অসফল যুদ্ধের দায়ভার জার্মানিতে হিটলারের যে উত্থান তা প্রশস্ত করে। 1934 সালে জার্মানিতে ওয়েমার রিপাবলিকের পতনের পর হিটলার ও নাৎসি দলের যে একনায়কতন্ত্রের যে সময়কাল বলতে পারা যায় সূচনা হয়ে পড়ে। হিটলার তার নাৎসি দলের মাধ্যমে দেশে এমন এক ব্যবস্থা গড়ে তোলে যা জার্মানির সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে এবং সেই সঙ্গে দেশে একটি নাৎসি নিয়ন্ত্রিত অর্থনীতির দিকে এগোতে থাকে। হিটলার যখন ক্ষমতায় আসেন তখন বেকারত্ব চরমে এবং সেটা মোকাবিলা করা ছিল একটা বড় চ্যালেঞ্জ। 1933 সালে নাৎসি হিটলার যখন ক্ষমতায় আসেন তখন তাদের লক্ষ্য হয়ে দাঁড়ালো জার্মানির অর্থনীতিকে একটি স্বয়ংসম্পূর্ণ করা, তার সঙ্গে যে আন্তর্জাতিক অর্থনীতি আছে তার কোনো যোগ থাকবে না এবং এ ব্যাপারে সরকারি বিনিয়োগ বাড়িয়ে তোলা যাতে ভবিষ্যতের আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া যায় এবং বেকারত্ব কমানো যায়। এ ব্যাপারে প্রাথমিক সাফল্য তারা পেয়েছিল। 1933 সালে যখন বেকারত্ব ছিল প্রায় 6 মিলিয়নের মতো, 1935 সালে সেই যে বেকারত্ব একটি পরিসংখ্যান মারফত জানা যায় সেটা গিয়ে দাঁড়ায় 1.7 মিলিয়ন। প্রাথমিক পর্যায়ে অর্থনীতির ক্ষেত্রে কর্মকর্তা ছিলেন হেইলমার শার্ট। এই ভদ্রলোককে অর্থনীতির দায়িত্ব দেওয়া হয়। তিনি ছিলেন একজন জার্মান অর্থনীতিবিদ এবং ব্যাংকার এবং জার্মান ডেমোক্রেটিক যে পার্টি তার সহ প্রতিষ্ঠাতা। তো এই ভদ্রলোক তার যে কার্যক্রমের সময় প্রাথমিক পর্যায়ে বেশ কিছুটা স্বাধীনতা পেয়েছিলেন। গোল্ড স্ট্যান্ডার্ড ইউজ করে উনি ইন্টারেস্ট রেটস লো এবং গভর্নমেন্ট বাজেটের যে ডেফিসিট উঁচু বাজেট ঘাটতি, এই ব্যাপারটির মাধ্যমে উনি তখনকার সময় পরিস্থিতি সামনে দিয়েছিলেন। তখন যে অর্থনৈতিক পরিস্থিতি চলছিল গ্রেট ডিপ্রেশনের সময়, জার্মানির অর্থনীতি এমন একটা হয়ে দাঁড়িয়েছিল যে অর্থনীতিতে অন্যান্য দেশগুলোর তুলনায় সবথেকে বেশি যে বেকারত্বের হার সেটা কমে গিয়েছিল। তার সঙ্গে যোগ হয়েছিল যে ট্রেড ইউনিয়নগুলি তার নিষিদ্ধ ঘোষণা হয় এবং শ্রমিকদের হরতালের অধিকার কেড়ে নেওয়া হয়। 1936 সালে হারমান গোরিং অর্থমন্ত্রকের দায়িত্বে আসেন। আমদানি রপ্তানির উপর পুরো নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং তার সময় যে চতুর্বার্ষিকী পরিকল্পনা বা 4 ইয়ার প্ল্যান চালু হয়। দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভারী শিল্প এবং অস্ত্রশস্ত্র নির্মাণের উপর গুরুত্ব দেওয়া হয়। 1940-এর দশক আস্তে আস্তে দেশের 90% শিল্প ছিল একচেটিয়া মালিকাধীনের অধীন। এরপর 1940-এর দশকে ফ্রিজ টট তিনি মন্ত্রী হয়ে কতগুলি সংস্কার সাধন করেন এবং 1942 সালে আবার মন্ত্রী পরিবর্তন করা এবং আলবার্ট স্প্যার এই মন্ত্রকে দায়িত্ব আসেন। চতুর্বার্ষিকী যে পরিকল্পনা তার উপর চাপ কমাবার জন্য একটি সেন্ট্রাল প্ল্যানিং বোর্ড গড়ে তোলা হয়। যদিও এই সময় থেকে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পট পরিবর্তন হতে থাকে তাই জার্মানির যে অস্ত্রশস্ত্রের উৎপাদন ভালোভাবে বাড়তে থাকে। কাঁচামাল সহ বহু ক্ষেত্রে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের যে চেষ্টা গ্রহণ করা হয়েছিল পরবর্তীকালে দেখা যায় তা অনেক কিছু থেকেই যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে পারেনি। শুধু তাই নয়, তার ধারে কাছেও ঘেঁচতে পারেনি। তখনকার সময় জার্মান অর্থনীতি নাৎসি জার্মানির অর্থনীতি পুরোপুরি
নাৎসি কন্ট্রোলে ছিল। এটি ছিল পুরোদস্তর একটি যুদ্ধ অর্থনীতি। বিশেষ করে যুদ্ধের বছরের শেষ দিকে এটি প্রায় তাই দাঁড়িয়েছিল। ট্রেড ইউনিয়নের জায়গায় নাৎসি পার্টি নিয়ন্ত্রিত যে জার্মান লেবার ফ্রন্ট গঠন করা হয়, তাদের দ্বারা একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় অধিক মাত্রায় উৎপাদন করা। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ইউরোপের দেশগুলি থেকে জার্মানি তার প্রয়োজনীয় কাঁচামাল নিয়ে আসতো এবং এই দেশগুলিতেই জার্মানি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করত। এছাড়া এই অঞ্চলের দেশগুলি কিছুটা অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে জার্মানির উপর নির্ভরশীল ছিল এবং সেই সঙ্গে জার্মানি যে নতুন অঞ্চলগুলি যুদ্ধের পর জয় করে সেখানকার কাঁচামাল এবং কৃষিপণ্য সে খুব কম দামে নিজের শিল্পোন্নতির জন্য ব্যবহার করতে পেরেছিল। এর সাথে যুক্ত হয়েছিল নাৎসি জার্মানিতে দাস শ্রমিকের ব্যবহার। বিভিন্ন ভিন্ন মতাবলম্বী নাৎসি মতাবলম্বীর বিরুদ্ধে যারা ছিল তাদের অনেককেই বন্দি করে রাখা হয়েছিল এবং খুব বিশেষ করে কনসেন্ট্রেশন ক্যাম্পে যে ইহুদিদের রাখা হতো তাদেরকেও অনেক সময় কিন্তু দাস শ্রমিকের মতো ব্যবহার করা হতো। এবং যতদিন পর্যন্ত অপারেশন বারবারোসা অবধি জার্মান অর্থনীতি তেল, মিশ্র ধাতু এবং শস্যের জন্য সোভিয়েত রাশিয়ার উপর নির্ভরশীল ছিল। নাৎসি জার্মানির অর্থনীতিতে ভোগ্যবস্তু উৎপাদনকে বলতে পারা যায় ইগনোর করা হয়েছিল এবং তার জায়গায় ভারী এবং বিশেষ করে অস্ত্রশস্ত্র যে নির্মাণের যে শিল্প সেগুলিকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। দীর্ঘকালীন সময়ের পরিপ্রেক্ষিতে এই ব্যাপারটিকে ভাবা যায় তাহলে দেশের অর্থনীতির জন্য কোনো একটা স্থায়ী সম্পদের চেষ্টা সে সময় করা হয়নি। নাৎসি জার্মানির অর্থনীতির লক্ষ্যই ছিল যত তাড়াতাড়ি সম্ভব আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত নেওয়া। কিন্তু যুদ্ধের শেষের দিকে যখন মিত্র বাহিনীর আক্রমণের ফলে জার্মান যে অস্ত্রশস্ত্র নির্মাণের কারখানাগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ফলে জার্মানির যে অস্ত্রশস্ত্রের উৎপাদন সেটাও কিন্তু মারাত্মকভাবে হ্রাস পায়। একসময় এই নাৎসি জার্মানিতে সড়ক পথে বা বলতে পারা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করা হয়েছিল যাতে দেশের জলপথ, হাইওয়ে এবং রেলপথের উন্নতি ঘটে এবং যার জন্য জার্মানিতে একটা সময় মোটর গাড়ি শিল্পের ভালো রকম বিকাশ ঘটে। কিন্তু অত্যাধিকভাবে বৈদেশিক মুদ্রার উপর বিধিনিষেধ আরোপ করা এবং সেই সঙ্গে বেসামরিক ব্যবহারের জন্য রাবার এবং জ্বালানির যে ঘাটতি দেখা যায়, এর ফলে যে মোটর গাড়ি ব্যবহার তার উপর পরবর্তীকালে নিষেধাজ্ঞা চাপানো হয়। 1933 সাল থেকে 1939 সালের মধ্যে জার্মান সরকারের যে মোট রাজস্বের পরিমাণ ছিল সেটা প্রায় 62 বিলিয়ন মার্ক। অন্যদিকে সরকারি ব্যয় ছিল 101 বিলিয়ন মার্ক। জাতীয় ঋণ তার পরিমাণ কিন্তু 4 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। নাৎসি জার্মানির অর্থনীতির লক্ষ্যই ছিল যে যুদ্ধের ফলে যে অঞ্চলগুলো জয় করা হবে সেখানকার সম্পদ এবং জনশক্তি ব্যবহার করে যে জাতীয় ঋণটা বাড়ছে সেটাকে পরিশোধ করা হবে। ব্যক্তিগত আয়কর যথাসম্ভব কম রাখা হয়, তার পরিবর্তে লুণ্ঠনের মাধ্যমে সরকার তার আয় বাড়াবার ব্যবস্থায় সচেষ্ট ছিল। বিশেষ করে ইহুদিদের সম্পত্তি লুণ্ঠন এবং সেই সাথে যেসব অঞ্চল জয় করা হচ্ছে সেই বিজিত অঞ্চলের যে সম্পদ আছে সেগুলি লুণ্ঠনের মাধ্যমে সরকার তার যে নিজস্ব আয় বাড়াবার সেই ব্যাপারটায় নিয়োজিত ছিল। জার্মানির অর্থনীতিতে যে একচেটিয়া যে শিল্প সংস্থা এবং সেই সঙ্গে শিল্পপতিদের একটি প্রভাব ছিল এবং এরা নাৎসি শাসনকালে সরকারকে যথেষ্ট সাহায্যও করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিটলার এবং নাৎসি বাহিনীর পরাজয়ের পর জার্মান অর্থনীতি একটি খাদের কিনারে এসে দাঁড়ায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাইন নদী দিয়ে বহু জল গড়িয়েছে, জার্মানি দুই ভাগে বিভক্ত হয়েছে। পরবর্তীকালে জার্মানির সংযুক্তিকরণ ঘটেছে এবং সে নিজেকে ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে পরবর্তীকালে আত্মপ্রকাশ করেছে। তো এই ছিল আজকের এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর নতুন আর এই ধরনের আরও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে।